আচ্ছা, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার টপিকস হচ্ছে এলিমেন্টারি সিস্টেম থেকে আমরা প্রথমে ইসোফেগাস সম্বন্ধে জানব, তারপরে আমরা স্টোমাক সম্বন্ধে জানব। আমরা ইসোফেগাস এবং স্টোমাকের অ্যানাটমি এবং ফিজিওলজি শুধুমাত্র এই দুটো পার্ট নিয়ে আমরা আলোচনা করব। অন্যান্য যে প্যাথোলজিক্যাল কন্ডিশন আমরা যদি পরবর্তীতে প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে আলোচনা করার সুযোগ পাই, তখন আমরা এর সাথে প্যাথোলজি এবং সেই সাথে অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা দেখতে পাচ্ছি একটা ছবি দেখা যাচ্ছে। ছবিটাতে আমরা এই যে মুখের অংশ দেখতে পাচ্ছি, এখানে দাঁতের অংশটা দেখা যাচ্ছে না। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মুখের পরে যে একটা নালী আছে, আমরা এটাকে টানেলও বলে থাকি অনেক সময়। এই যে টানেলটা দেখা যাচ্ছে, এই যে টানেলটা এটা স্টোমাক পর্যন্ত এসে শেষ হয়েছে। এই টানেলটার নামই হচ্ছে আমাদের ইসোফেগাস। আমরা যদি ছবিতে আরও একটু সুন্দর করে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটায় যে খুব ভালোভাবে দেখা যাচ্ছে এটা আমাদের মুখ এবং দাঁত। তারপরে এই টানেলটা একটু ভেতর দিয়ে এখানে মানে কাটা হয়নি, এটাকে ডিসেকশন করে নাই, কিন্তু এখান থেকে শুরু করছে, কারণ আমাদের ইসোফেগাসের শুরুটা এখান থেকে। তো এই জায়গা থেকে শুরু করে একটা টানেল দেখা যাচ্ছে। এই টানেলটা স্টোমাকে এসে যখন পাতিত হয়েছে, এই যে লম্বা, এটা প্রায় 15 সেন্টিমিটার, 15 না, ভুল বলছি, 25 সেন্টিমিটার একটা দীর্ঘ টানেল। এই টানেলটাকে আমরা হচ্ছে ইসোফেগাস বলি। তাহলে এই টানেলটা কি এবং কি বিষয়ে আমরা সেই বিষয়টা এখন আলোচনা করব। আজকে আমরা যেটা ইসোফেগাস সম্বন্ধে যেটা বলবো সেটা হচ্ছে ইসোফেগাস বা অন্ননালী। বাংলায় হচ্ছে ইসোফেগাসের বাংলা হচ্ছে অন্ননালী। অন্ননালী কাকে বলে, এটার অবস্থান কোথায়, এর বৈশিষ্ট্য ধরন বা গঠনটা কেমন, এর রক্ত সরবরাহটা কোন কোন জায়গা থেকে রক্ত সরবরাহ হচ্ছে এবং এখান থেকে আবার কিভাবে এটা ফেরত যাচ্ছে, সেই সাথে এখানে কোন কোন নার্ভের সাপ্লাই আছে, সেই বিষয়গুলো আমরা এই ইসোফেগাসের যে টপিকসে আছে এখান থেকে আমরা এটা জেনে নেব। তাহলে আমরা একটু বইয়ের ভাষায় দেখি। ইসোফেগাস বা অন্ননালী, আমি একটু আগে বলছিলাম ইসোফেগাস এর বাংলা হচ্ছে অন্ননালী। তাহলে ইসোফেগাস বা অন্ননালী একটা মাসকুলার অর্থাৎ মাসেল দ্বারা তৈরি একটা টিউব, যা ফেরিংস ও স্টোমাকের মধ্যে খাদ্য চলাচলের জন্য একটা পথ তৈরি করে দিয়েছে। অর্থাৎ এটা ফেরিংস থেকে শুরু হয়ে স্টোমাক পর্যন্ত যে একটা পথ, যেখান দিয়ে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা এই পথ দিয়ে আমাদের স্টোমাকে যেয়ে পাতিত হয়। তাহলে এর অবস্থানটা কোথায় সেটা একটু দেখে। অবস্থানটা হচ্ছে এটি ক্রিকয়েড কার্টিলেজের নিচে সীমা হইতে 7 নং কোস্টাল কার্টিলেজ পর্যন্ত বিস্তৃত। এটি আংশিকভাবে নেক গ্রীবাদেশে, বেশিরভাগ অংশ থোরাক্স এবং ক্ষুদ্র একটি অংশ হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি অবস্থান করছে। আচ্ছা, আমরা যদি অবস্থানটা একটু দেখি, এইখানেই আমরা ভালো দেখতে পারবো এই ছবিটার মধ্যে যে এই জায়গা থেকে আমাদের এটা শুরু হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ক্রিকয়েড কার্টিলেজ থেকে এটা শুরু হয়েছে। ক্রিকয়েড কার্টিলেজ হচ্ছে আমাদের মুখের নিচে, অর্থাৎ আমরা যে মুখ আলোচনা করছিলাম, মুখের পিছনে আমাদের ইপিগ্লোটিস নামে একটা রিজন আছে। সেই রিজনের পাশে হচ্ছে আমাদের ক্রিকয়েড কার্টিলেজ। সেইখান থেকে আমাদের এটা শুরু হয়েছে। যদি আমরা এটা থোরাসিকের রিবস হিসেবে হিসাব করি যে কোন রিবস থেকে এটা শুরু হয়েছে, তাহলে আমরা এটা বলি যে আমাদের যে ক্লাভিকল নামে আমাদের যে একটা হাড় আছে, সেইটা থেকে এটা শুরু হয়ে সরাসরি আমাদের অ্যাবডোমেনের নিচে পর্যন্ত এটা অবস্থান করতেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অবস্থান। তাহলে গঠন হিসেবে যদি আমরা দেখতে চাই, তাহলে এটা আমরা দেখতে পাবো যে এটা প্রায় 25 সেন্টিমিটার লম্বা একটা সরু টানেল। এটি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভাবে, অর্থাৎ সম্মুখ অংশ পিছনের অংশের সাথে চেপে থাকে এবং খাদ্যের উপস্থিতিতে এটা প্রসারিত হয়। যেহেতু এটা একটা সরু নালী, যখন আমরা খাবারটা খাই তখন এটা অনেক প্রশস্ত হয়ে যায়।
অর্থাৎ এটা অনেকটা ইলাস্টিসিটির উপস্থিতি থাকে, অর্থাৎ যখন আমাদের খাবারটা যায় তখন এটা খাবারের চাপে এটা প্রসারিত হয়, এরকম একটা বিষয়ের মধ্যে থাকে। তো এখানে বলা হয়েছে যে এর গঠনগতভাবে এটাকে 3টি অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সার্ভাইকাল অংশ, আরেকটা হচ্ছে থোরাসিক অংশ, আরেকটা হচ্ছে অ্যাবডোমিনাল অংশ। তাহলে সার্ভাইকাল অংশ বলতে আমাদের যে অংশটুকু অর্থাৎ ইসোফেগাসের যে অংশটুকু সার্ভাইকাল রিজনে আছে তাকে হচ্ছে সার্ভাইকাল অংশ বলা হয়। যেমন এখানে সার্ভাইকাল অংশ হিসেবে বলা হয়েছে এটি গ্রীবাদেশে অবস্থান করে, এটি প্রায় 4 সেন্টিমিটার দীর্ঘ, অর্থাৎ আমাদের সার্ভাইকাল রিজনে এটি প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত অবস্থান করছে। তারপরে এটা থোরাসিক অংশে পাতিত হয়েছে। থোরাসিক অংশে হচ্ছে একটি পোস্টেরিয়র মিডিয়াস্টামে অবস্থান করে এবং প্রায় 20 সেন্টিমিটার দীর্ঘ। এটা আমরা জানি আমাদের থোরাসিক রিজনের অ্যান্টেরিয়র অর্থাৎ সামনের দিক থেকে মাঝখানে হচ্ছে মিডিয়াস্টাম নামে একটা অঙ্গ আছে। এই মিডিয়াস্টামের পিছনে হচ্ছে আমাদের যে ইসোফেগাস আছে সেই ইসোফেগাসটা অবস্থান করতেছে থোরাসিক অংশে, এবং থোরাসিক অংশে সব থেকে বেশি ইসোফেগাসের অংশটা অবস্থান করছে, এটা প্রায় 20 সেন্টিমিটার দীর্ঘ আছে এখানে। তারপরে আমাদের আছে অ্যাবডোমিনাল অংশ। অ্যাবডোমিনাল অংশ অর্থাৎ আমার থোরাসিক রিজনের পরে ইসোফেগাসের যে অংশটা আমাদের অ্যাবডোমেন রিজনে পড়ছে সেটাকে বলা হচ্ছে অ্যাবডোমিনাল রিজন। তো এখানে মাত্র 1 সেন্টিমিটারের মতন আছে। তো আমরা এই ছবিটাতে আরো ক্লিয়ার হতে পারবো। দেখেন আমাদের এখানে যদি আমরা এটা থেকে আমাদের শুরু হয়েছে ইসোফেগাসটা, তো এখানে দেখেন যে সার্ভাইকাল ইসোফেগাস অর্থাৎ সার্ভাইকাল রিজনে যতটুকুন ইসোফেগাসটা অবস্থান করতেছে সেটাকে বলা হচ্ছে সার্ভাইকাল ইসোফেগাস। তাহলে এই পর্যন্ত এইটুকুন জায়গা হচ্ছে সার্ভাইকাল ইসোফেগাস বা আমাদের ইসোফেগাসটা সার্ভাইকাল রিজনে পড়ছে। আর এই যে অংশটা এখানে বলা হয়েছে আপার থোরাসিক আর হচ্ছে মিডল থোরাফিস, এরপরে আছে লোয়ার থোরাসিক। এই 3টা অংশ আমরা একসাথে বলবো হচ্ছে থোরাসিক রিজনের মধ্যে এটা অবস্থান করছে। ঠিক আছে, তো এই জায়গায় আছে প্রায় 20 সেন্টিমিটারের মতন। তারপরে আমাদের কিছু অংশ অর্থাৎ এখানে বলা হয়েছে 1 সেন্টিমিটার মতন, অর্থাৎ এই পর্যন্ত থোরাসিক। তারপরে আমাদের এটা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম নামে একটা মাসেল আছে, এটা সম্বন্ধে আপনাদেরকে আগেই বলা হয়েছে। সেই ডায়াফ্রামটাকে যখন ইসোফেগাস অতিক্রম করলো তখন এটা আমাদের অ্যাবডোমিনাল রিজনের মধ্যে পড়ে গেল, আর সেই রিজনে আছে হচ্ছে মাত্র 1 সেন্টিমিটার। তাইলে আমরা ইসোফেগাসের অবস্থানটা সম্পর্কে ক্লিয়ার হইলাম যে এটা আমাদের ক্রিকয়েড কার্টিলেজ থেকে শুরু হয়েছে এবং আমাদের যে অ্যাবডোমিনাল যে রিজনটা আছে অর্থাৎ স্টোমাক সেই জায়গা পাতিত হয়েছে। এটা আমাদের থোরাসিকের 7 রিবস পর্যন্ত এটা অবস্থান করছে, এবং এটাকে আমরা অবস্থান অনুযায়ী 3 ভাগে ভাগ করছি, কারণ আমাদের এই ইসোফেগাসটা আমাদের যে ভার্টিব্রাগুলো আছে সেই ভার্টিব্রার যে রিজনগুলো সেই রিজনে 3টা রিজন সে অতিক্রম করছে। আমাদের প্রথম রিজনটা হচ্ছে সার্ভাইকাল রিজন, দ্বিতীয় রিজনটা হচ্ছে থোরাসিক, আর তৃতীয় রিজনটা এখানে অ্যাবডোমিনাল রিজন ধরা হয়েছে। অথবা আমরা এটাও আপনার থোরাসিক রিজনের মধ্যেই পড়ে, বাট এখানে স্টোমার্কের উপরে ভিত্তি করে এটাকে অ্যাবডোমিনাল ইসোফেগাস বলা হয়েছে। তাইলে আমরা সার্ভাইকাল ইসোফেগাসে পাইছি হচ্ছে 4 সেন্টিমিটারের মতো, আর থোরাসিক ইসোফেগাসের মধ্যে আমরা পাইছি হচ্ছে 20 সেন্টিমিটারের মতো, আর তারপরে আমরা 1 সেন্টিমিটার পাইছি হচ্ছে অ্যাবডোমিনাল ইসোফেগাসের মধ্যে। এই মোট 25 সেন্টিমিটার লম্বা আমাদের ইসোফেগাসটা। তো আমরা যদি এবার একটু দেখি, এখানে বলা হয়েছে 4টি কনস্ট্রিকশন আছে, অর্থাৎ আমাদের যে ইসোফেগাসটা আছে সেটা কিছু কিছু জায়গায় চাপা আছে। অর্থাৎ আমরা যে খাবারটা খাই সেই খাবারটা যখন আমাদের ইসোফেগাসের মধ্য দিয়ে যায় তখন এটা কিন্তু গ্র্যাভিটির রিজনের টানে নিচের দিকে যায় না, এটা আমাদের ইসোফেগাসটা একবার কন্ট্রাকশন করে একবার রিল্যাক্সেশন হয়। এই মোবিলিটির কারণে অথবা এই মুভমেন্টের কারণে আমাদের খাবারটা উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে যায় এবং আমাদের স্টোমার্কে পাতিত হয়। তো এই যে কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন হওয়ার কারণে কিছু কিছু জায়গায় চাপা থাকে, সেরকম এইখানে একটা চাপা আছে। এই চাপাটার উপর বেসিস করে আমাদের ইসোফেগাসের 4টে জায়গায় চাপা আছে।
সেই চাপাগুলোর নামটাকে বলা হয়েছে, এখানে ইংরেজিতে বলা হয় কনস্ট্রিকশন, বাংলায় বলা হচ্ছে সংকোচন। যে জায়গাগুলো চাপা আছে সেই জায়গাগুলোকে বলা হচ্ছে সংকোচন বা কনস্ট্রিকশন ইংরেজিতে। তো এইটা কোথায় কোথায় আছে 4টা রিজন, সেটা এখানে দেখানো হয়েছে। বলা হচ্ছে ইনসিসর বা কর্তন দাঁত হতে 15 সেন্টিমিটার নিচে, ইনসিসর বা কর্তন দাঁত হতে 22.5 সেন্টিমিটার নিচে, যা আর্টস অফ অ্যাওর্টা কর্তৃক সৃষ্টি, এবং ইনসিসর দাঁত হতে 27.5 সেন্টিমিটার নিচে, যা লেফট ব্রঙ্কাস কর্তৃক সৃষ্টি। আর হচ্ছে ইনসিসর দাঁত হতে 37.5 সেন্টিমিটার নিচে, যা ডায়াফ্রাম কর্তৃক সৃষ্টি। তাহলে এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে কনস্ট্রিকশনটা আছে। তাহলে আমাদের প্রথম কনস্ট্রিকশনটা আছে হচ্ছে আমাদের ইনসিসর দাঁত। আমরা এর আগের ক্লাসে দাঁত সম্বন্ধে পড়ছি, আমি আবার দেখাই দেব যে ইনসিসর দাঁত কোনটা। দেখেন এইখানে এই যে শূন্যতে একটা দাগ দেওয়া আছে, এখানে দাগে আমাদের এই যে দাঁতটা আছে এটাকে বলা হয় ইনসিসর দাঁত। আমরা এর আগের ক্লাসে এটা পড়ছিলাম, এটা হচ্ছে আপার সেন্ট্রাল ইনসিসর, অর্থাৎ সেন্টার বলা হয়েছে আমাদের ইনসিসর দাঁতের মাঝখান দিয়ে এটাকে নেওয়া হয়েছে, এই জন্য এটাকে সেন্ট্রাল বলা হয়েছে। তো আমাদের প্রথম যে কনস্ট্রিকশনটা আছে সেটা হচ্ছে ইনসিসর দাঁত থেকে 15 সেন্টিমিটার নিচে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা কনস্ট্রিকশন আছে বা সংকোচন আছে ইসোফেগাসের। তারপরে বলা হয়েছে যে আমাদের দ্বিতীয় যে সংকোচনটা আছে সেটা হচ্ছে ইনসিসর থেকে 22.5 সেন্টিমিটার নিচে, যা আর্টস অফ অ্যাওর্টা কর্তৃক সৃষ্টি। তাইলে আমাদের 22 যদি আমরা দেখতে যাই তাহলে এইখানে আসে এটা। তো এইটা আমরা এই যে কনস্ট্রিকশনটা সেটা যেভাবে তৈরি হয়েছে সেটা সম্বন্ধে আমরা একটু দেখি। এখানে দেখেন অ্যাওর্টা দ্বারা সৃষ্টি দ্বিতীয় সংকোচন, অর্থাৎ আমাদের হার্ট থেকে যে অ্যাওর্টাটা বের হয়েছে সেই অ্যাওর্টা এসে এখানে আমাদের ইসোফেগাসকে একটা চাপ তৈরি করছে। সেই চাপের কারণে আমাদের ইসোফেগাসটা একটা কনস্ট্রিকশন হয়েছে, সেটা আমাদের দ্বিতীয় সংকোচন, যেটা অ্যাওর্টা দ্বারা সৃষ্টি হয়েছে। তারপরে আমাদের 3 নম্বর যেটা আছে এটা হচ্ছে ইনসিসর থেকে 27.5 সেন্টিমিটার নিচে, যা লেফট ব্রঙ্কাস কর্তৃক সৃষ্টি হয়েছে। আমরা আবারও একটু ফিগারটা দেখি। দেখেন এখানে বাম ব্রঙ্কাস দ্বারা সৃষ্ট তৃতীয় সংকোচন। আমাদের এই যে নালীটা আমরা দেখতে পাচ্ছি এই নালীটা হচ্ছে আমাদের ট্র্যাকিয়া। এখানে এসে অবশ্য ব্রঙ্কাস নাম ধারণ করছে এটা। তো এই ব্রঙ্কাসটা এখানে এসে 2 ভাগে ভাগ হয়েছে। এটা হচ্ছে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এটা হচ্ছে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এটা হচ্ছে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। এই যে এখানে লিখে দিয়েছে বাম ব্রঙ্কাস দ্বারা সৃষ্ট তৃতীয় কনস্ট্রিকশন। তাইলে আমরা এই যে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা এই দিকে যখন যাচ্ছিল তখন আবার আমাদের এই ইসোফেগাসকে আরেকটা চাপ প্রয়োগ করছে। এই চাপ প্রয়োগ করার কারণে এইখানে আর একটা চাপের সৃষ্টি হয়েছে। আর চতুর্থতে আছে হচ্ছে আমাদের ডায়াফ্রামকে যখন ইসোফেগাস অতিক্রম করতেছে সেই সময় ডায়াফ্রামের কারণে এখানে আর একটা চাপ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে চতুর্থ সংকোচন, যেটা আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে 4টা সংকোচন বা কনস্ট্রিকশন দেখতে পাইলাম। একটা হচ্ছে শুরুতে, ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে অ্যাওর্টা দ্বারা সৃষ্টি, তৃতীয়টা হচ্ছে আমাদের লেফট ব্রঙ্কাস দ্বারা সৃষ্টি হয়েছে, আর চতুর্থটা হচ্ছে ডায়াফ্রাম দ্বারা সৃষ্টি হয়েছে। তাহলে এটা গেল আমাদের কনস্ট্রিকশন, যেটা এখানে আমাদের ইনসিসর দাঁত থেকে এটাকে সেন্টিমিটার হিসেবে মেপে এই জায়গাটাকে ইন্ডিকেট করে দেখানো হয়েছে। যদি আমরা আমাদের ইসোফেগাসে রক্ত সরবরাহ করছে কে কোন জায়গায় থেকে সেটা সম্বন্ধে জানতে চাই, তাহলে আমরা জানতে পারবো এখানে সার্ভাইকাল অংশে হচ্ছে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি দ্বারা এখানে অক্সিজেনেটেড রক্তটা সাপ্লাই হয়েছে। আর দ্বিতীয় অংশ হচ্ছে থোরাসিক রিজনের ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা ইসোফেজিয়াল শাখা দ্বারা এটা রক্ত সরবরাহ হয়েছে। আর তৃতীয় অর্থাৎ অ্যাবডোমিনাল অংশে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি ইসোফেগিয়াল শাখা দ্বারা এখানে রক্ত সরবরাহ করা হয়েছে। আমরা যেহেতু ইসোফেগাসকে 3টা অংশে ভাগ করছি, সার্ভাইকাল অংশ, থোরাসিক অংশ এবং অ্যাবডোমিনাল অংশ, সেইভাবে এই জায়গাটাকে
আপনার এখানে রক্ত সরবরাহ 3 জায়গায় 3টা আর্টারি দ্বারা হয়েছে সেটাকে বোঝানো হয়েছে। আর এখান থেকে রক্ত নিষ্কাশিত অর্থাৎ রক্তটাকে সরায় নিচে হচ্ছে সার্ভাইকাল অংশে ব্রঙ্কিওসেফালিক ভেইন, থোরাসিক অংশ থেকে হচ্ছে অ্যাজাইগোস ভেইন, আর অ্যাবডোমিনাল অংশ থেকে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন দ্বারা এখান থেকে রক্তটা নিষ্কাশিত হয়েছে। লিম্ফেটিক ড্রেস এখানে যেসব নাসিকা আছে তা হচ্ছে সার্ভাইকাল অংশে ডিপ সার্ভাইকাল নোডে, থোরাসিক অংশে হচ্ছে পোস্টেরিয়াল মিডিয়াস্টাল নোডে, আর অ্যাবডোমিনাল অংশে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক নোড। আর এখানে নার্ভ সাপ্লাই হয়েছে 2 ধরনের নার্ভ সাপ্লাই, এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই। সিম্প্যাথেটিক নার্ভটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের বিপরীত, অর্থাৎ আমাদের কিছু ইনভলেন্টারি মুভমেন্ট হয় যেগুলো আমাদের নিয়ন্ত্রণের পদ্ধতি থাকে না। আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো তখন আমরা এই বিষয়টা ভালো জানতে পারবো। তো এই সিম্প্যাথেটিক নার্ভটা যে কাজটা করে ঠিক তার বিপরীত কাজ করে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভটা। তো এখানে এই 2 ধরনের নার্ভটাই এখানে আসছে, কারণ আমরা যখন খাবার খাই তখন আমরা যেমন খাবারটা খাওয়ার জন্য আমাদের ইসোফেগাসটা কনস্ট্রিকশন অর্থাৎ মুভমেন্ট হচ্ছে, ঠিক একইভাবে এটা রিল্যাক্সও হচ্ছে। তো সিম্প্যাথেটিক নার্ভটা আমাদের ধরেন কনস্ট্রিকশন করছে, আবার প্যারাসিম্প্যাথেটিক এটাকে রিল্যাক্স করতেছে। এইভাবে এটা পর্যায়ক্রমে একটার পরে একটা কাজ করে যায়। এখানে যেটা বলছে সিম্প্যাথেটিক নার্ভ উপর দিকে হাফ অংশ অর্থাৎ 1/2 অংশ সার্ভাইকাল গ্যাংলিয়ন এবং নিচের হাফ অংশ আপার 4th থোরাসিক গ্যাংলিয়ন দ্বারা সরবরাহ লাভ করে। এরা ভেজোমোটর রক্তনাসিকা দ্বারা প্রসারিত হয়। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে উপর দিকের হাফ অংশ রিকারেন্ট নেরেলজিয়াল নার্ভ আর হচ্ছে নিচের হাফ অংশ ভ্যাগাস নার্ভ দ্বারা সরবরাহ করে। নার্ভসমূহ সেঞ্চুরি অনুভূতি সৃষ্টি করে, মোটর যেটা সঞ্চালন করে, আর হচ্ছে সিক্রেটোমোটর অর্থাৎ ক্ষরণ করে এখান থেকে। আচ্ছা, এটা ছিল আমাদের ইসোফেগাসের একটা সংক্ষিপ্ত আলোচনা। আমি আর একবার এই বিষয়টাকে একটু আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে ইসোফেগাস হচ্ছে আমাদের একটা মাংস দ্বারা তৈরি একটা নালী, যে নালীটা শুরু হয়েছে আমাদের ফ্যারিংস থেকে এবং শেষ হয়েছে স্টোমাকে যাইয়া। এটা আমরা যে খাবারটা খাই সেই খাবারটা আমাদের মুখ থেকে যখন ইপিগ্লটিস পার হয় তখন ইসোফেগাসের শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে আমাদের স্টোমাক দিয়ে। অর্থাৎ খাবারটা যখন আমরা খাচ্ছি তখন আমরা গিলতেছি, তখন এটা ইপিগ্লটিস পার হয়ে আমাদের ইসোফেগাসের মধ্য দিয়ে আমাদের স্টোমাকে চলে যাচ্ছে। এই যে পথটা, সেই সরু পথটাকে আমরা হচ্ছে ইসোফেগাস বলতেছি। এটার অবস্থান হচ্ছে এটি ক্রিকয়েড কার্টিলেজের সীমা হইতে সপ্তম কোস্টাল কার্টিলেজ। সপ্তম কোস্টাল কার্টিলেজ বলতে আমাদের যে রিবসগুলো আছে সেই রিবসগুলো যে 7 নম্বর রিবস, সেই 7 নম্বর রিবস পর্যন্ত এটা বিস্তৃত আছে এবং এটা আংশিকভাবে আমাদের সার্ভাইকাল রিজন, আংশিকভাবে থোরাসিক রিজন এবং একটি ছোট্ট অংশ আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অবস্থান করতেছে। সেইভাবে আমাদের এটা ভাগও করা হয়েছে, সেইভাবে যে এটা 3টা ভাগে বিভক্ত করা হয়েছে, একটা সার্ভাইকাল, একটা থোরাসিক অংশ আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল অংশ। সার্ভাইকাল অংশটা আমাদের প্রায় 4 সেন্টিমিটার বিস্তৃত আছে আমাদের ইসোফেগাসটা, থোরাসিক অঞ্চলে প্রায় 20 সেন্টিমিটার বিস্তৃত আছে এবং অ্যাবডোমিনাল অঞ্চলে প্রায় 1 সেন্টিমিটারের মতন বিস্তৃত আছে আমাদের ইসোফেগাসটা। আচ্ছা, এখানে আমাদের কিছু কিছু কনস্ট্রিকশন দেখানো হয়েছে। কনস্ট্রিকশন বলতে আমি বলছি আমাদের খাদ্য নালীতে অর্থাৎ অন্ন নালীতে কিছু জায়গায় চাপানো আছে। সেই চাপানো কেন এবং কোথায় আছে সেটা সম্বন্ধে এখানে বলা হয়েছে। সেটা হচ্ছে আমাদের প্রথম চাপানো হচ্ছে শুরুতে একটা সংকোচন তৈরি হয়, কারণ এই জায়গাতে আমাদের যেহেতু খাবারটা প্রথমেই আসে সেই জন্য এখানে একটা চাপানো আছে। শুরু এবং প্রথম সংকোচন এটা, যেটা সার্ভাইকাল অঞ্চলের মধ্যে আছে। দ্বিতীয় শুরুটা হচ্ছে আমাদের যে অ্যাওটা আছে, সেই অ্যাওটা আমাদের ইসোফেগাসকে পার করার সময়, সেই সময় এটা একটা চাপ সৃষ্টি করছে, সেজন্য এখানে একটা সংকোচন তৈরি হয়েছে। তৃতীয়টা আছে আমাদের বাম ব্রঙ্কাস দ্বারা একটা চাপের সৃষ্টি হয়েছে, সেই জায়গায় একটা সংকোচন আছে। আর শেষে হচ্ছে যখন আমাদের ইসোফেগাস ডায়াফ্রামকে অতিক্রম করছে সেই জায়গায় একটা সংকোচন আছে। এরপরে আমরা দেখছিলাম হচ্ছে যে এর রক্ত সরবরাহ করছে কে। আমরা দেখলাম এখানে 3টা অঞ্চলে 3 ধরনের আর্টারি দ্বারা এখানে রক্ত সাপ্লাই হয়েছে। সেটা হচ্ছে সার্ভাইকাল রিজনে হচ্ছে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, থোরাসিক অঞ্চলে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা,
আর এটার হচ্ছে ইসোফেজিয়াল শাখা, আর অ্যাবডোমিনাল হচ্ছে গ্যাস্ট্রিক আর্টারির ইসোফেজিয়াল শাখা। আর এখান থেকে রক্তটাকে সরাই নিয়ে যাচ্ছে, অর্থাৎ রক্তটা যখন আসতেছে, আসার পরে এটা আবার এটা ডিঅক্সিনেট হয়ে এখান থেকে ফেরত যায় হার্টে। সেই ফেরত নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের সার্ভাইকেল অংশ থেকে নিচ্ছে ব্রঙ্কিওসেফালিক ভেইনে নিচ্ছে, থোরাসিক অঞ্চল থেকে নিচ্ছে অ্যাজাইগোস ভেইনে, এবং অ্যাবডোমিনাল অঞ্চল থেকে নিচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইনে। ঠিক আছে, এখানে দুই ধরনের নার্ভ সাপ্লাই আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তো সিম্প্যাথেটিক নার্ভগুলো কি করতেছে, আমাদের যে রক্ত নালিকাগুলো আছে সেগুলোকে প্রসারিত করতেছে, আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কি করতেছে, এটাকে কনস্ট্রিকশন করতেছে। তো এটা ছিল আমাদের ইসোফেগাসের মোটামুটি একটা সংক্ষিপ্ত বর্ণনা। এখানে একটা ফিগার দিয়ে, একটা ফিগারের মধ্যে এখানে প্রায় সবকিছুই খুব শর্ট করে এটাকে আলোচনা করার একটা চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, এটা আপনাদের কাছে শীটটা যাবে, তখন এটা সম্বন্ধে আপনারা একটু দেখে নেবেন। তো ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখন আমাদের আজকের আলোচনার প্রথম পার্ট অর্থাৎ ইসোফেগাস আমরা শেষ করতেছি এখানে।